আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 2 সম্পর্কে জানব। প্রথমে আমরা যে প্রাণীটি সম্পর্কে জানব সেটা হচ্ছে হাইড্রা। তাহলে প্রথমে আমরা হাইড্রা সম্পর্কে কি কি জানবো তা আমরা এক নজরে দেখে নিই। আমরা জানবো হাইড্রার গঠন, হাইড্রার বহির্গঠন, হাইড্রার অন্তর্গঠন, জানবো হাইড্রার শারীরতত্ত্ব, তার মানে হচ্ছে হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে, কি প্রক্রিয়ায় পরিপাক সঞ্চালন করে এবং তার চলন প্রক্রিয়া, এবং তারপরে জানবো আমরা জনন ও মিথজীবিতা। তাহলে প্রথমেই শুরু করার আগে আমরা জেনে নিই হাইড্রার ইতিহাস ও নামকরণ। হাইড্রার আবিষ্কার এবং তার নেপথ্যের যে কাহিনী তা আমরা একটু জেনে নিই। আব্রাহাম টেমপ্লে, তোমরা নিশ্চয়ই শুনেছ আব্রাহাম টেমপ্লের নাম। আব্রাহাম টেমপ্লে 1744 সালে, কত সালে? 1744 সালে এর পুনরুৎপত্তি ক্ষমতা লক্ষ্য করে একে প্রাণী হিসেবে প্রতিষ্ঠা করেন। তাহলে হাইড্রাকে প্রতিষ্ঠা করেন কে প্রাণী হিসেবে? আব্রাহাম টেমপ্লে। কি লক্ষ্য করেছেন? পুনরুৎপত্তি ক্ষমতা। এখন আমাদের বুঝতে হবে যে পুনরুৎপত্তি ক্ষমতাটা কি। পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে, এটা ধরো একটা হাইড্রা, এটা হচ্ছে হাইড্রার পাদচাকতি, এটা হচ্ছে হাইড্রার হাইপোস্টোম, এটা হচ্ছে কোর্সিকা। এবার আমরা কোনো একটা হাইড্রাকে যদি মাঝ বরাবর কেটে দিই, সেই হাইড্রাটা মরে না গিয়ে এখান থেকে একটা হাইড্রা, এখান থেকে একটা হাইড্রা নতুন রূপে জন্ম নেবে। তাহলে আমরা হাইড্রাকে মারতে পারছি না, হাইড্রাকে আমরা কেটে দিলে সে আবার দুইটা হাইড্রায় পরিণত হচ্ছে। এই যে হাইড্রার নতুন করে তৈরি হওয়ার যেই ক্ষমতাটা, সেটাই হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস কত সালে? 1758 সালে এর নাম দেন হচ্ছে হাইড্রা। তাহলে হাইড্রার নামকরণ কে করেছেন? নামকরণ করেছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার আবিষ্কার কে করেছেন? আবিষ্কার করেছেন হচ্ছে আব্রাহাম টেমপ্লে। বিষয়টা সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, হাইড্রা নামকরণটা কই থেকে আসছে? হাইড্রা নামকরণটা আসছে হচ্ছে গ্রিক রূপকথা থেকে। গ্রিক রূপকথা। গ্রিক রূপকথায় একটা 9 মাথাওয়ালা ড্রাগনের একটা কাহিনী আছে, যেই ড্রাগনকে অবশেষে মহাবীর হারকিউলিস হত্যা করেছিলেন। ওই 9 মাথাওয়ালা ড্রাগনের কাহিনীর সাথে হাইড্রার কাহিনী কিভাবে মিলে যায়? ওই 9 মাথাওয়ালা ড্রাগনটার যখনই একটা মাথা কেটে ফেলা হতো, ওই মাথায় নতুন একটি মাথা গজিয়ে উঠতো। ঠিক তেমনি হাইড্রাকেও আমরা মাত্র পড়লাম যে তার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, তাকে যদি একটা ভাগে ভাগ করে দেওয়া হয় সে আবার দুইটা হাইড্রা তৈরি হয়ে যায়। এই জন্য ওই নাম অনুসারে নামকরণ করা হয় হাইড্রা। আচ্ছা, এবার আমরা বাসস্থান ও স্বভাব সম্বন্ধে জানি। এটি একটি একক মুক্তজীবী প্রাণী। তার মানে সে একা একা বসবাস করে। কই বসবাস করে? খাল, বিল, পুকুর ইত্যাদিতে বসবাস করে। আচ্ছা, জলজ উদ্ভিদের পাতার নিচে সংলগ্ন হয়ে ঝুলে থাকে এবং মাংসাশী প্রাণী। সে কি করে? অন্য একটা প্রাণীকে শিকার করে, সেই প্রাণীকে বেঁচে থাকে। তাহলে যারা মাংস খেয়ে জীবন ধারণ করে তাদেরকে কি বলি আমরা? কার্নিভোরাস। আর যারা হচ্ছে শাকসবজি লতাপাতা খেয়ে জীবন ধারণ করে তাদেরকে বলে আমরা শাকাশী অথবা হার্বিভোরাস। যেমন হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং হচ্ছে শাকাশী। আচ্ছা, তারপর হচ্ছে বেপন। তারা কিভাবে বেপন প্রক্রিয়া করে? দেহপ্রাচীরের মাধ্যমে শ্বসন ও রেচন সম্পন্ন করে। তার মানে তাদের কোনো শ্বসন অঙ্গ নেই, আমাদের মতো লাংস বা ফুসফুস নেই, এবং আমাদের মতো কিডনি বা রেচন অঙ্গ নেই। তারা কি করে? বেপনের মাধ্যমে এই শ্বসন ও রেচন সম্পন্ন করে। পুনরুৎপত্তি কি? তাদের পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে প্রচন্ড। আচ্ছা, বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। বাংলাদেশে হাইড্রার প্রজাতি কয়টি? বাংলাদেশে সাধারণত 3 প্রজাতির সুলভ হাইড্রা পাওয়া যায়। পৃথিবীতে যদিও 40টি প্রজাতির হাইড্রা পাওয়া যায়। 3টি প্রজাতি কি কি আছে? একটা হচ্ছে হাইড্রা ভাইরেটিজিমা, যেটা হচ্ছে সবুজ হাইড্রা। একটা হচ্ছে হাইড্রা ভালগারিস, হলুদ বাদামি হাইড্রা। একটা হচ্ছে হাইড্রা অলিক্যাকটিস অথবা বাদামি হাইড্রা। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান। হাইড্রা যেহেতু একটা প্রাণী, তাই তার রাজ্য হবে কি? প্রাণী জগৎ বা অ্যানিমেলিয়া। পর্ব কি? নিডারিয়া। কেন? কারণ হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী আমরা আরেকটি প্রাণী জানি। দ্বিস্তরী প্রাণী জগতে দ্বিস্তরী পর্ব কয়টা? দ্বিস্তরী পর্ব হচ্ছে 2টা। একটা হচ্ছে কি? নিডারিয়া, আরেকটা হচ্ছে টিনোফোরা। নিডারিয়া আর হচ্ছে টিনোফোরা। তো এই নিডারিয়া পর্বের অন্তর্গত হচ্ছে হাইড্রা। হাইড্রাতে নিডারিয়া পর্বে অন্তর্গত হওয়ার কারণ হচ্ছে হাইড্রা এক ধরনের বিশেষ কোষ থাকে, সেটা হচ্ছে নিডোসাইট এবং সিলোট্রন উপস্থিত। তার ক্লাস কি? হাইড্রোজা। তার অর্ডার কি? হাইড্রোইডা। ফ্যামিলি কি? হাইড্রোইডা। আর জেনাস হচ্ছে হাইড্রা, আর স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। এবার আমরা দেখব হাইড্রার বহির্গঠন। একটা হাইড্রা, আমরা যদি এটা একটা হাইড্রা হিসেবে দেখি, তাহলে হাইড্রা আমরা বাইরে থেকে কি কি দেখতে পারি? হাইড্রাকে মেইনলি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হাইপোস্টোম, এটা হচ্ছে পদচাকতি। আর হাইপোস্টোম থেকে পদচাকতি বরাবর যে অংশটুকু, সেটা হচ্ছে দেহকাণ্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে হাইপোস্টোম, এটা হচ্ছে দেহকাণ্ড, এটা হচ্ছে পাদচাকতি।
আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে হাইপোস্টামটা কি? হাইপোস্টাম হচ্ছে দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। এটা হাইড্রা হলে হাইড্রার দুইটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই পাদচাকতি আঠালো রস খরিত করে, ওই আঠালো রসের মাধ্যমে হাইড্রা কোনো একটা বস্তুর সাথে ঝুলে থাকে। তাহলে এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এটা হচ্ছে মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তে অবস্থিত যে মোচাকৃতির অংশ এবং মোচাকৃতির অংশ সেটাকেই বলে হাইপোস্টোম। হাইপোস্টোমের মাঝখানে থাকে একটা খোলা অংশ বা মুখছিদ্র। ওই মুখছিদ্রের কাজ কি? ওই মুখছিদ্রে ওই যে হাইড্রা একটা মাংসাশী প্রাণী, সে একটা শিকার ধরে, ওই শিকার সে এই মুখছিদ্রের মাধ্যমে ভিতরে প্রবেশ করে এবং পরিপাক শেষে ওই মুখছিদ্র দিয়েই বাইরে বের করে দেয়। তার মানে যেই দিক দিয়ে খাবার গ্রহণ করে ওই দিক দিয়েই অপাচ্য অংশ বাইরে বের করে দেয়। দেহকাণ্ড, দেহকাণ্ড কি? হাইপোস্টোমের নিচ থেকে এই পাদচাকতি পর্যন্ত এই পুরোটা হচ্ছে দেহকাণ্ড। আচ্ছা, দেহকাণ্ডের মধ্যে কি কি আছে আমরা এখন দেখব। দেহকাণ্ডে আছে কোর্সিকা। দেহকাণ্ডের আছে কি? কোর্সিকা। হাইপোস্টোমের নিচে 6 থেকে 10টি কোর্সিকা থাকে। কোর্সিকা কি? কোর্সিকা হচ্ছে সরু লম্বা অংশ। এগুলার কোর্সিকার কাজ কি? কোর্সিকা হচ্ছে আহার, মানে খাদ্য গ্রহণ। হাইড্রা যেহেতু মাংসাশী প্রাণী, সে যখন একটা শিকার ধরে ওই শিকার ধরার মেইন অস্ত্র হিসেবে কাজ করে হচ্ছে কোর্সিকা। তারপর হচ্ছে চলন। হাইড্রা যখন চলে, হাইড্রার বিভিন্ন চলন আমরা দেখব। হাইড্রার সমালসল্টিং, লুপিং, বিভিন্ন চলন দেখব। ওই চলনে সাহায্য করে হচ্ছে কোর্সিকা। এবং হাইড্রার আত্মরক্ষায় ব্যবহৃত হয় এই কোর্সিকা। কেন? কারণ কোর্সিকার মধ্যে থাকে নেমাটোসিস্ট ব্যাটারি। এই নেমাটোসিস্ট ব্যাটারি সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। তারপর হচ্ছে মুকুল। হাইড্রাতে কি থাকে? মুকুল থাকে। এই যে আমরা হাইড্রা একটা দেখলাম, এক মিনিট, এই যে হাইড্রা, এই হাইড্রার মুকুল পাওয়া যায়। হাইড্রা কি পাওয়া যায়? মুকুল পাওয়া যায়। যেহেতু মুকুল পাওয়া যায় তার মানে হাইড্রার একটা অযৌন জননও আছে। অযৌন জনন কারে বলে? যদি গ্যামেট সৃষ্টি ছাড়া অন্য যে কোনো উপায়ে কোনো প্রাণী তার বংশ বিস্তার করে, সেই উপায়কে বলা হয় অযৌন প্রক্রিয়া। যেহেতু হাইড্রা জননাঙ্গ তৈরি ছাড়াও অন্য কোনো উপায়ে তার বংশ বিস্তার করছে, তার মানে হাইড্রার অযৌন জননও আছে। কি আছে? অযৌন জনন। আচ্ছা, অযৌন জনন যেহেতু আছে, এদিকে হাইড্রার কি আছে? উপরের দিকে আছে শুক্রাশয়, উপরের দিকে আছে শুক্রাশয় এবং নিচের দিকে আছে ডিম্বাশয়। যেহেতু শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটোই আছে এবং শুক্রাশয় থেকে তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু, তাহলে হাইড্রা অবশ্যই কি করে? যৌন জননও করে। আচ্ছা, কোন সময় করে? অযৌন জননটা করে হাইড্রা গ্রীষ্মকালে, যখন প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় তখন। আর যৌন জনন করে হয় শীতকালে। আচ্ছা, এটুকু আমরা জানলাম। তারপরে আমরা পড়বো এখন পদশক্তি। পাদশক্তিটা কি? দেহকাণ্ডের নিম্নপ্রান্তে গোল চাপা অংশটি হচ্ছে পাদশক্তি। এটা হচ্ছে গোল চাপা অংশ, পাদশক্তি। এই পাদশক্তির কাজ কি? এখানে কি করে? আটালো রসের সাহায্যে কোনো তলের সাথে সে লেগে থাকে এবং এই পাদশক্তি থেকে বুদবুদ তৈরি করে এবং বুদবুদ সৃষ্টি করে এবং প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে এবং ক্ষণপথ গঠন করে গ্লাইডিং চলন সম্পন্ন করে। তার মানে আমরা পাদশক্তি থেকে 3টি কথা মনে রাখবো। 1 নম্বর হচ্ছে আঠালো রসকরণ করে, বুদবুদ তৈরি করে, আর হচ্ছে ক্ষণপদ তৈরি করে। ক্ষণপদের মাধ্যমে কি করে? গ্লাইডিং চলন, গ্লাইডিং চলন সম্পন্ন করে। আচ্ছা, এবার আমরা পড়বো হাইড্রা। আমরা আগে বলেছি হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কাদের বলা হয়? যারা ভ্রূণ অবস্থায় তাদের দেহকোষগুলো 2টি স্তরে বিন্যস্ত হয়, একটোডার্ম এবং এন্ডোডার্ম, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। হাইড্রা একটি দ্বিস্তরী প্রাণী। তাহলে আমরা কি কয় স্তরী? আমরা হচ্ছে 3 স্তরী। কেন? কারণ আমাদের ভ্রূণ অবস্থায় দেহকোষগুলো 3টি স্তরে বিভক্ত হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। আচ্ছা, তাহলে হাইড্রার কি 2টা স্তর, আর মাঝখানে কি আমরা মেসোগ্লিয়া নামে একটা জিনিস দেখতে পারবো। মেসোগ্লিয়াটা কি? মেসোগ্লিয়াটা হচ্ছে কোনো কোষ না, অকোষীয় একটা জেলির মতো পদার্থ থাকে। আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। এবার এই যে এপিডার্মিস বা বহিত্বক, হাইড্রার আমরা মাত্র বহিস্তর স্তর কয়টা পড়লাম? 2টা স্তর। একটা বাইরের স্তর যেটা বলে এপিডার্মিস, একটা বলে ভিতরের স্তর, এটা বলে এন্ডোডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস কেন বলা হয় এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এপিডার্মিস, এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বরে হচ্ছে পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী ও স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, নিডোসাইট, জনন কোষ। এই যে 3 সংবেদী কোষ আর স্নায়ু কোষ 2টা আলাদা আলাদা।
আচ্ছা, তাহলে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ আমরা বলতে কি বুঝতে পারছি? পেশি। পেশি মানে হচ্ছে এই কোষগুলো পেশির মতো কাজ করে। আমরা যখন হাইড্রার চলন দেখব তখন হাইড্রা দেখব সংকোচন প্রসারণশীলের মাধ্যমে হাইড্রা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অথবা হাইড্রা যখন খাদ্য গ্রহণ করে তখন সংকোচনশীলতার মাধ্যমে খাদ্যকে ভিতরে নিয়ে যায়। এই যে সংকোচন প্রসারণশীল, এটা কিভাবে করে? হাইড্রার এই পেশি আবরণী কোষগুলো পেশির মতো কাজ করে। তারপরে এই কোষগুলো আবার দেহকে আবৃত করে রাখে। তাহলে একটা কোষের দুইটা ফাংশন, এক হচ্ছে পেশির মতো কাজ করতেছে, আর হচ্ছে সে আবরণ দিচ্ছে, এজন্য হচ্ছে পেশি আবরণী কোষ। তাহলে পেশি আবরণী কোষ কি করে? পেশি আবরণ হচ্ছে দেহ আবরণ নির্মাণ রক্ষা করে, আর হচ্ছে চলনে সাহায্য করে। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে টটিপোটেন্ট কোষ। টটিপোটেন্ট কি? টটিপোটেন্ট কোষ হচ্ছে একটা কোষ থেকে যে কোনো কোষ তৈরি হওয়ার যে ক্ষমতা, সেটাকে বলে টটিপোটেন্ট। যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, সংবেদী কোষ। সংবেদী কোষ স্নায়ু কোষ। সংবেদী স্নায়ু কোষের কাজ কি? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে এবং সমন্বয় ঘটাবে। গ্রন্থি কোষ কি? মিউকাসকরণ করবে এবং আটকে রাখতে বা ভাসতে সাহায্য করবে। নিউরোসাইটের কাজ কি? নিউরোসাইটের কাজ হচ্ছে শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে বিশেষ ভূমিকা রাখবে। আর জনন কোষ কি? জনন কোষ হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টির মাধ্যমে যৌন জনন ঘটাবে। আচ্ছা, পেশি আবরণী ও ইন্টারস্টিশিয়াল কোষ। পেশি আবরণী কোষ সম্পর্কে আমরা মাত্র জানলাম। পেশি আবরণী কোষ হচ্ছে এপিডার্মিসের বাইরে সবচেয়ে বড় বড় যে কোষগুলো, এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। এগুলো একসাথে পেশি হিসেবে কাজ করে, অন্য সাথে কি করে? আবরণ দেয়। আচ্ছা, পেশি আবরণী কোষের মধ্যে কি থাকে? মায়োনিম তন্তু থাকে, যেগুলো হচ্ছে পেশির মতো কাজ করে। একটি বড় নিউক্লিয়াস থাকে। তারপরে আছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই যে স্পষ্ট নিউক্লিয়াসধারী যে কোষগুলো থাকে, এগুলারে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে যে কোনো কোষেই প্রতিস্থাপন হতে পারে। আমরা যে বললাম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, পুনরুৎপত্তি ক্ষমতাটা প্রচন্ড কেন? এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। কারণ আমরা যখন একটা হাইড্রাকে এই বরাবর কেটে দেব, তখন ইন্টারস্টিশিয়াল কোষগুলো নিচের দিকে এইটুকু তৈরি করবে এটার জন্য, এবং এই নিচের অংশটুকুর জন্য উপরের অংশটুকু তৈরি করে দুটো ভিন্ন হাইড্রা তৈরি করে দিবে, শুধুমাত্র এই ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কতদিন পর পর প্রতিস্থাপন করতে পারে? 45 দিন পর পর হাইড্রা দেহের সব কোষ প্রতিস্থাপন করতে পারে। তারপরে আমরা করবো হচ্ছে নিডোসাইট। নিডোসাইট কি? নিডোসাইট হচ্ছে একটা বিশেষ ধরনের কোষ যেটা হাইড্রাতে পাওয়া যায়। নিডোসাইটের একটা কোষের বৈশিষ্ট্য কি? সে কি কাজ করে? নিডোসাইট হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করে, নিডোসাইট শিকার ধরতে সাহায্য করে, এবং নিডোসাইট চলনে সাহায্য করে। নিডোসাইটে কি কি থাকে? একটা নিডোসিল থাকে, এটাতে বলে নিডোসিল। এটা সংবেদীরম, এটা একটা ট্রিগারের মতো কাজ করে। আমরা যখন শিকার ধরার কৌশল সম্পর্কে পড়বো তখন এটা আবার বিস্তারিত পড়তে পারবো। নিডোসাইট, এটা হচ্ছে নিডোসিল, ট্রিগারের মতো কাজ করবে। এই সম্পূর্ণ এই অংশটুকু হচ্ছে আমাদের নেমাটোসিস্ট, যার ভিতরে একটা সূত্রক থাকে এবং এবং থাকে হচ্ছে একটা হিপনোটক্সিক বিষ। আর এইটা হচ্ছে অপারকুলাম বা ঢাকনা। এই ঢাকনা দিয়েই এই নেমাটোসিস্টটা তার সূত্রকটা বের করে দেয়। আচ্ছা, তারপর আছে জনন কোষ। জনন কোষ সম্পর্কে আমরা বললাম শুক্রাশয় থাকে এবং ডিম্বাশয় থাকে। আচ্ছা, এই হাইড্রার উপরের অংশ, দেহকাণ্ডের উপরের অংশে থাকে হচ্ছে শুক্রাশয়, আর নিচের অংশ থেকে হচ্ছে ডিম্বাশয়। আচ্ছা, এটা আমরা কিভাবে মনে রাখবো? উপরের অংশে শুক্রাশয়, নিচের অংশে ডিম্বাশয়। আমরা মনে রাখবো হচ্ছে একটা ডিমকে যদি আমরা উপরের দিকে ফেলে দিই, তো অবশ্যই সে এসে নিচে এসে পড়বে। এজন্য আমরা মনে রাখবো নিচে মানে হচ্ছে ডিম্বাশয়, নিচে মানে হচ্ছে নিচে মানে হচ্ছে ডিম্বাশয়, আর উপরের দিকে থাকবে শুক্রাশয়। আর মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া সম্পর্কে আমরা পড়লাম। মেসোগ্লিয়া হচ্ছে এপিডার্মিস ও গ্যাস্ট্রামিসের মাঝে 0.1 মাইক্রোমিটার পুরু। কতটুকু পুরু? 0.1 মাইক্রোমিটার পুরু অকোষীয় ভিত্তি স্তর। এটি পেশি প্রবর্ধকগুলো সংযোগ স্তর হিসেবে কাজ করে। এর মধ্যে কি থাকে? পেশি প্রবর্ধক থাকে।